মসজিদ মন্দিরকে ব্যবহার করে, কবরস্থান, জানাজা এবং শ্মশানকে ব্যবহার করে কেউ যেন রাজনীতি করবার সুযোগ না দিতে পারে সে ব্যাপারে আজ যখন বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের কথা বলি তখন সরকারের কারো কারো খারাপ লাগে। কিছু কিছু রাজনৈতিক দল এখন উৎপন্ন দেখা যাচ্ছে। দেখবেন গত 16 বছরের রাজপথে তাদেরকে খুঁজে পাননি, কিন্তু যারা আমাদের সমাজের মাইকটা ধরে তাদের ব্যাপারে সতর্ক থাকবে। আমি একটি কথা স্পষ্ট ভাবে বলতে চাই, এই বাংলাদেশ হিন্দু মুসলমান সকলে এখানে ধর্ম বর্ণে করে বিভেদ করবার সুযোগ নেই। তাই বিএনপি অবস্থান হচ্ছে মসজিদ এবং মন্দির ধর্মীয় উপাসনালয়, এই মসজিদ এবং মন্দিরকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। অর্থাৎ মসজিদ মন্দিরকে ব্যবহার করে, কবরস্থান, জানাজা এবং শ্মশানকে ব্যবহার করে কেউ যেন রাজনীতি করবার সুযোগ না দিতে পারে সে ব্যাপারে 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। আজ তারা সংস্কারের কথা বলছে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, যে সংস্কারের কথা বলছে এই সংস্কারের কথা আরো 2 বছর আগে তারেক রহমান বলেছেন। প্রশ্ন হচ্ছে এই সংস্কার কি? সংস্কার আপনি অন্তর্বর্তীকালীন সরকার তো করতে পারেন না, কারণ আপনি তো অনির্বাচিত সরকার। অনির্বাচিত সরকারের প্রতি তো জনগণের কোনো সমর্থন কিংবা ম্যান্ডেট নেই। সংস্কার তাকেই করতে হবে যার পেছনে জনগণের সমর্থন রয়েছে। তাই আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার বাংলাদেশকে মেরামত করবার জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার পরিচালনা করবে। আরেকটি কথা, গত 16 বছরে আওয়ামী লীগের যেই গ্রুপটারা লেবুতলা ইউনিয়নের মানুষকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, শারীরিক নির্যাতন করেছে, তারা যেন কোনোভাবেই আবারও নিজ এলাকায় ফিরে না আসতে পারে করতে হবে। আর যদি আমার দলের কোন স্তরের নেতা ওই আওয়ামী লীগের সন্ত্রাসী গুন্ডাদেরকে আড়ালে আবদারে আশ্রয় দিয়ে বাড়ি আসবার সুযোগ করে দেন, তার জায়গা জিয়াউর রহমানের দল বিএনপিকে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আইন শৃঙ্খলা যেন স্বাভাবিক থাকে, নিয়ন্ত্রণ থাকে, আপনারা ভয় চিত্তে আপনারা কাজ করবেন। মাদক সমস্যার হাতের কারণে যেন আমার ছাত্র সমাজ, যুব সমাজ ক্ষতিগ্রস্ত না হয়, এ ব্যাপারে আপনাদেরকে সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। স্বাধীনতার 54 বছর পরেও বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি, অথচ এই গত 16 বছর কৃষকদেরকে বঞ্চিত করা হয়েছে। কৃষকরা গত 16 বছরে ন্যায্য মূল্যে সার পায়নি, তারা ন্যায্য মূল্যে বীজ পায়নি, তারা বিদ্যুতের অত্যধিক মূল্যের কারণে সেচের খরচ জোগাতে যে হিমশিম খেয়েছে। কীটনাশক কিনতে পারেনি, কাগজে কলমে কোন সারের কেজি 25 টাকা, 27 টাকা, 29 টাকা নির্ধারণ করা হলেও কৃষকরা কেউ 35 থেকে 40 টাকার নিচে কোন সার কিনতে পারেনি। যে কথাটি আমার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বললেন, আজ কৃষকেরা তা একদিকে যখন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না, আবার অপর দিকে দেখা যায় সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ তারা উচ্চ মূল্যের কারণে তরি তরকারি কিনতে পারছে না। তাহলে টাকাটা যাচ্ছে কোথায়? সারা বাংলাদেশে 16 বছর আওয়ামী লীগের সিন্ডিকেট এই মধ্যস্বত্বভোগী উসিলায় তারা এই টাকা লুটপাট করছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা। কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পায় না, আবার মধ্যবিত্ত সংসার চালাতে পারে না, অথচ শেখ হাসিনার এই ব্যাপারে কোনো ভাবনা ছিল না।
জুলাই আগস্টের রক্তাক্ত বিপ্লবের পর পরিবর্তিত বাংলাদেশে আমরা ভেবেছিলাম শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ সিন্ডিকেট ভেঙে গেছে, হয়তোবা কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে, হয়তোবা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের সংসার পরিচালনা একটু সহজ হবে। কিন্তু দুর্ভাগ্য, অনির্বাচিত সরকারও কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি। আবার এখানে ছাত্র ভাইরা রয়েছে, তারেক রহমান তোমাদের জন্য বলেছে তোমাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করা হবে। অর্থাৎ আওয়ামী লীগের আমলে শিক্ষাঙ্গন যে অস্ত্রের ঝঞ্ঝানি ছিল, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করা হবে, যেখানে ছেলেমেয়েরা ভালো শিক্ষায় সুশিক্ষিত হবে এবং যাদেরকে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে করে তারা উপযুক্ত চাকরি খুঁজে নিতে পারে। আর কি বলেছে, 1 বছর পর্যন্ত পড়ালেখা শেষ করে চাকরি না পাওয়া পর্যন্ত অন্তত 1 বছর সময় সরকারের তরফ থেকে এই শিক্ষিত তরুণ সমাজকে বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা। আমার যুবক ভাইরা, গত 16 বছরের আন্দোলন সংগ্রামে তোমরা তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছো। তোমাদের জন্য তারেক রহমান বলেছেন তোমরা যেন আত্মকর্মসংস্থানের সুযোগ খুঁজে নিতে পারো, তার জন্য প্রকৃত সুযোগ তোমাদের জন্য উন্মোচন করা হবে। তোমরা যেমন দেশকে রেখেছো, ইনশাআল্লাহ আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ তোমাদেরকে নেবে। প্রিয় মা বোনেরা, গত 16 বছর এই কথাগুলো, এই দাবিগুলো, এই প্রত্যাশাগুলোর কথা হয়তো আপনারা বলতে পারেননি, কিন্তু আপনাদের দাবি, আপনাদের স্বপ্ন, আপনাদের প্রত্যাশার কথা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা রাজপথে বলেছি। এই রাজপথে বলতে গিয়ে সারা বাংলাদেশের আমার 60 লক্ষাধিক রাজনৈতিক সহকর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে বারংবার কারাগারে যেতে হয়েছে। আমি মনে করি এখানে এমন কোনো পুরুষ নেই যে গত 16 বছরে একটি মিথ্যা মামলায় জড়াননি, যে অন্তত একবার কারাগার ঘুরে আসেন। তাই আমাদের অপেক্ষা একটি গণতান্ত্রিক বাংলাদেশের।